নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো যে আমরা জীবনের নানা দুঃখ কষ্টের পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়াবো, কিভাবে সেগুলোকে হাসি মুখে বরণ করব, তা শিখিয়েছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, যিনি সিমলের বিখ্যাত দত্তবাড়ির খুব আদরের ছেলে, পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী, তাদের আদরে ছোট থেকে বড় হয়ে উঠেছেন। পূর্বাশ্রমের নাম নরেন্দ্রনাথ দত্ত। এহেন স্বামী বিবেকানন্দ নিজের শিক্ষা, নিজের কেরিয়ার, নিজের সমস্ত কিছু প্রতিপত্তি, প্রভাব সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে চললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কর্ম করতে। কি সেই কর্ম? শিবজ্ঞানে জীবসেবা। সেই শিবজ্ঞানে জীবসেবা করতে বেরিয়ে স্বামীজি যে সমস্ত বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন হয়েছেন, দুঃখ কষ্ট সহ্য করেছেন একদম হাসি মুখে। এরকম দুঃখ কষ্ট যখন এসেছে তখন স্বামীজি সর্বদা হাসি মুখে সেগুলোকে বরণ করে নিয়েছেন, হেসে উড়িয়ে দিয়েছেন এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছেন। স্বামীজি তার নিজের জীবন দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন সেই সমস্ত পরিস্থিতিতে আমরা কি করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছেন, জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া ভালো। সেই হেসে কি করে ওড়াবো? দুঃখের সময় কাঁদবো না, হাসবো। সেই হাসিটা কিভাবে আসবে আমাদের মুখে? কি করব সেরকম এই দুঃখ কষ্টের পরিস্থিতিতে? স্বামীজি তা শেখাচ্ছেন। চলুন আমরা স্বামীজির কাছ থেকে শিখে নিই বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবো, কিভাবে মাথা ঠান্ডা রাখবো। আজকের আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। শুরু করব আজকের আলোচনা। তখন স্বামী বিবেকানন্দ সারা ভারত হেঁটে ঘুরছেন। সেই সময় তিনি ঘুরছিলেন বিহারের রুখু প্রান্তরে। এদিকে ওখানকার সরকারি মহলে তখন গুজব রটেছে, সিপাহী বিদ্রোহের মতো নাকি আবার বিদ্রোহের ষড়যন্ত্র করছে ভারতীয়রা। আর এর পেছনে সাধু সন্ন্যাসীদেরও ইন্ধন রয়েছে। গুজব এমন পর্যায়ে গিয়ে ঠেকল যে সাধু দেখলেই পুলিশ ক্ষেপে যাচ্ছিল, ধরপাকড়ও করছিল। তো এমন পরিস্থিতিতে বিবেকানন্দ ঘুরছিলেন। হঠাৎ রাস্তায় ঘোড়ার খুরের শব্দ, পিছন থেকে হেরে গলায় পুলিশি হুঙ্কার, ঠেরো ঠেরো। বিবেকানন্দ থামলেন, ঘুরে দেখলেন ঘোড়ার পিঠে স্বয়ং দারোগা, পিছনে তাঁর বাহিনী। বিবেকানন্দর কাছে এসে দারোগা কড়া গলায় প্রশ্ন করলেন, কৌন হো তুম, কিধার রহতা? দেখুন, এরকম পরিস্থিতি হলে আমরা কি করব? ভয় পেয়ে যাব সেই মুহূর্তে। ভয়তে আমাদের সামনে যদি পুলিশ এসে এরকম জিজ্ঞাসা করে, হয়তো বা আমাদের ভয়তে হাত পা কাঁপতে শুরু করবে যে এবার আমাদের কি হবে। কিন্তু স্বামীজি এরকম পরিস্থিতিতে কি করলেন? স্বামীজি বললেন, সাব আমি রমতা সাধু। চেহারা দেখেই বুঝেছিলেন। তবু স্বামীজির মুখে সাধু কথাটা শুনেই দারোগা জ্বলে উঠলেন। বললেন, সব সাধু বদমাশ, চলো আমার সঙ্গে, তোমাকে গাড়দে ঢোকাবো। স্বামীজি খুব বিনীত গলায় বললেন, কতদিনের জন্য? গম্ভীর হয়ে দারোগা জানালেন, সপ্তাহ 2 কি মাসখানেকের জন্য হতে পারে। স্বামীজি আরও নরম গলায় বললেন, মাত্র 1 মাস, মেহরবানি করে ওটা 6 মাস করুন। মানে স্বামীজি নরম গলায় বলছেন, মাত্র 1 মাস, মেহরবানি করে ওটা 6 মাস করুন, অন্তত 4 মাস। স্বামীজি একইভাবে বললেন। থতমত খেয়ে দারোগা বললেন, কেন?
জেলে বেশি থাকতে চাও কেন? স্বামীজি একইভাবে বললেন, কি বলছেন হুজুর, চাইব না? বাইরে থাকলে আমাকে কত খাটতে হয় বলুন, সারা দিন পথ হাঁটা, তাতে রোজ খাবার জোটে না, প্রায়ই উপোস করে থাকতে হয়, বড় কষ্ট। জেলে গেলে অন্তত দুবেলা পেট পুড়ে খেতে পাবো। হুজুর, গরিব আদমির উপর দয়া করুন, একটু বেশি সময় আটকে রাখুন, বড় উপকার হয়। স্বামীজির কথায় দারোগা ভারী বিরক্ত হলেন। মানুষের উপকার করার বিচ্ছিরি স্বভাব তাঁর একেবারে ছিল না। অতএব রেগে গিয়ে তিনি বললেন, ভাগো ইহা সে। স্বামী বিবেকানন্দকে চিনতেন যেসব মানুষজন, তারা জানতেন স্বামীজির মতো মজার মানুষ খুব কমই ছিলেন। অত বড় দার্শনিক, অত বড় সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, তার তেজের সামনে বিশ্বের তাবড় তাবড় মানুষ মাথা নুইয়েছেন, কিন্তু সেই মানুষটি আবার সুযোগ পেলে মজা করতে ছাড়তেন না। কি সুন্দর পুলিশের সঙ্গে একটি ছোট্ট মজা করে নিলেন, এবং যে বিপদ সম্মুখে এলো সেটাকে মজার ছলে কেমন উড়িয়ে দিলেন। তুমি আমাকে রাখতে চাইছো, রাখো না, কোনো আপত্তি নেই আমার, বরং আরও বেশি দিন রাখো। পুলিশ ঘাবড়ে গেল, পুলিশ তখন ছেড়ে দিয়ে চলে গেলেন। এই যে মজার ছলে বিপদটাকে গ্রহণ করা, তো মজা করেই তিনি দারোগার হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তবে বিবেকানন্দের মজার করার ধরন ছিল নানা রকমের। আরও একটি ঘটনা আমরা শুনব। যেমন তিনি খেতে ভালোবাসতেন, ঝাল খেতেন খুব। পরিব্রাজক হয়ে ঘোরার সময়ও তিনি লঙ্কা রাখতেন সঙ্গে। বিদেশে গিয়েও তাঁর লঙ্কা প্রীতি যায়নি। আমেরিকার ক্যাম্প আরভিংয়ে থাকার সময়ও দুটো পাথর দিয়ে স্বামীজি লঙ্কা গুঁড়িয়ে নিতেন। খেতে বসার সময় লঙ্কার গুঁড়ো পাশে রাখতেন। খাওয়ার ফাঁকে ফাঁকে হাঁ করে চিমটি চিমটি লঙ্কা খেতেন। কেন এত লঙ্কা খান তার উত্তর দিতে গিয়ে স্বামীজি বলেছিলেন, পথচারী সন্ন্যাসীদের পেটে কত দূষিত জল যায়, তার দোষ কাটাতে এই লঙ্কার ওষুধ। কিন্তু লঙ্কা তো শুধুই ওষুধ ছিল না তার কাছে। একবার তো লঙ্কা খাওয়ার কম্পিটিশনও করেছিলেন কয়েকজনের সঙ্গে, এবং জিতেও ছিলেন। আর একবার রান্না করবেন বলে নিজেই মশলা বাটছিলেন। সেই মশলার ঝাঁঝে বেশিরভাগ ভক্তই রান্নাঘর থেকে সরে পড়ছিলেন, তবে দুই একজন থাকতে চাইছিলেন। শেষে স্বামীজি তাদের হাতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বললেন, খেয়ে ফেলো, ভালো হবে। তারা তো জানতেন না যে এটা লঙ্কার গুঁড়ো, স্বামীজির দেওয়া জিনিস, ফলে তারা চোখ বন্ধ করেই জিনিসটা মুখে পুরে দিলেন। তারপরেই লাফিয়ে উঠলেন। বস্তুটি ছিল লঙ্কার গুঁড়ো। ভক্তরা তখন প্রচণ্ড ঝাল খেয়ে চোখে অন্ধকার দেখছেন। স্বামীজি তো হেসেই কুটোপাটি। স্বামীজি রান্না করতে খুব ভালোবাসতেন। তিনি যখন রান্না করতেন তখন তার চারপাশে কেউ থাকবে না, তিনি সেই জন্য সবাইকে ওরকম করে বার করে দিলেন। কি অদ্ভুত পদ্ধতি স্বামীজির, কি মজা! ওই ঝালের ঝাঁজ ছিল তার রসিকতাতেও। আরেকটি ঘটনা শুনব। একবার রাজপুতনায় স্বামীজি ট্রেনে করে যাচ্ছিলেন। সেই কামরায় দুজন ইংরেজ ছিলেন। দুজনেই স্বামীজিকে অশিক্ষিত ধরে নিয়ে তাকে নিয়ে প্রচুর ঠাট্টা ইয়ার্কি করছিলেন। স্বামীজি চুপচাপ সব কথা শুনে যান, কোনো প্রতিবাদ করেন না। খানিক বাদে একটা স্টেশনে ট্রেন থামার পর স্বামীজি স্টেশন মাস্টারের কাছে ইংরাজিতে এক গ্লাস জল খেতে চাইলেন। ইংরেজরা তো হকচকিয়ে গিয়েছেন, তারা ভাবতেই পারেননি সন্ন্যাসী অমন চোস্ত ইংরেজি বলবেন। তাই অপ্রস্তুত হয়ে তারা প্রশ্ন করলেন, আপনি সব বুঝলেও কোনো প্রতিবাদ না করে চুপ করে থাকলেন কেন? স্বামীজি ভারী মিষ্টি করে জবাব দিলেন, নির্বোধ লোকের সংসর্গে আসা আমার জীবনে তো এই প্রথম নয়, আমি ঢের বেকুব দেখেছি। কি অসাধারণ উত্তর দিলেন স্বামীজি, এবং কিভাবে নিজেকে, তাকে যে এই যে গালিগালাজ করছে, ইংলিশে অনেক কথা বলল, তিনি সব বুঝলেন, সব শুনলেন, নির্বিবাদে সহ্য করলেন। এই যে আমরা যে হঠাৎ করে রেগে যাই আমাদেরকে কেউ কিছু বললে,
আমাদের ভেতর থেকে এখনও যায়নি। স্বামীজির এই গুণগুলো ছিল বলেই কিন্তু স্বামীজি পেরেছিলেন শিবজ্ঞানে জীবসেবা করতে, পেরেছিলেন সারা বিশ্বকে কাঁপিয়ে দিতে তার এই সেবার মাধ্যমে, পেরেছেন আজকে আমাদের মনের মণিকোঠায় জায়গা করে নিতে। আজ আমরা স্বামীজির কথা সবসময় পাঠ করি, স্বামীজির কথা আমাদের কাছে অনুপ্রেরণা। আরও একটি ঘটনা শুনব। আরেকবার স্বামীজি তখন বোস্টনে। একটা ছেলে এসে তার হাতে একটা চিরকুট ধরিয়ে দিল। তাতে লেখা, পৃথিবীর যত সুখ আর সম্পদ তোমারই জন্য অপেক্ষা করছে, কেবল তুমি জানো না কি করে তাকে পেতে হয়। আমি তোমাকে সে পথ দেখিয়ে দিতে পারি। চার্জ $5। স্বামীজি চিরকুটটা পড়ে খুব হেসেছিলেন। বেচারা $5 বিনিময়ে অন্যদের বিশ্বের সম্পদের রাস্তা বলে দিচ্ছে, কিন্তু এমন অতুলনীয় খবর যে হ্যান্ডবিলে ছেপে বিলি করছে সেটা ছাপবার পয়সাটুকু জোগাড় করতে পারেনি। মানে স্বামীজিকে যে ঠকাতে এসেছেন সেটা স্বামীজি বুঝে গেলেন যে এসব ঠকবাজ। হ্যাঁ, স্বামীজি বুঝে গিয়ে, স্বামীজি ওই সামান্য, কত বুদ্ধিদীপ্ত স্বামীজির, কত বুদ্ধি ছিল না, যে ওই হ্যান্ডবিলটা ছাপাবার পয়সাটুকু যার নেই সে $5 বিনিময়ে বিশ্বের নাকি সব সম্পদ সব সুখ অন্যদেরকে বিলিয়ে দেবেন। এ হাস্যস্কর কথা নয়? স্বামীজির লেখার হাতটি ছিল চমৎকার। আচ্ছা, স্বামীজির লেখার হাতটি ছিল চমৎকার। সেই যুগে চলতি বাংলায় লেখা অমন গদ্য পড়তে পড়তে অবাক হতে হয়। একবার স্বামীজি ভায়া মানে তুরিয়ানন্দকে নিয়ে জাহাজে করে বিদেশ যাচ্ছিলেন। সেই সময় তিনি বর্তমান ভারত প্রবন্ধটি লিখছিলেন, আর ভায়া লেখাটা দ্রুত শেষ করার জন্য সমানে তাড়া দিচ্ছিলেন। জাহাজে উঠলে এক ধরনের সমস্যা হয় অনেকের, তাকে ইংরেজিতে বলে সি সিকনেস। তো ভায়ারও সেই অবস্থা, মানে তুরিয়ানন্দ মহারাজেরও সেই একই অবস্থা, সি সিকনেস হয়েছে। সেটা বর্ণনা করতে গিয়ে স্বামীজি লিখেছিলেন, জাহাজ বেজায় দুলছে আর ভায়া দুহাত দিয়ে মাথাটা ধরে অন্নপ্রাশনের অন্ন পুনরাবিষ্কারের চেষ্টায় আছেন। শুধু তাই নয়, সেকেন্ড ক্লাসে দুটি বাঙালি ছেলে পড়তে যাচ্ছিল, তাদের অবস্থাও ভায়ারই মতো। তিনজনের ওই অবস্থা দেখে স্বামীজি আর থাকতে না পেরে ভায়াকে প্রশ্ন করলেন, ভায়া, বর্তমান ভারতের অবস্থা কীরূপ? তুরিয়ানন্দ মহারাজ একবার নিজেকে আর একবার ছেলেগুলোকে দেখে দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিলেন, বড়ই শোচনীয়, বেজায় গুলিয়ে যাচ্ছে। মানে মহারাজের তো তখন বমি হচ্ছে এবং গুলোচ্ছে শরীরের মধ্যে। কত লাইটলি স্বামীজি এগুলো নিচ্ছেন। আমাদের সামনে কেউ অসুস্থ হয়ে পড়লে স্বামীজি জানেন যে ও সি সিকনেস হয়েছে, ঠিক হয়ে যাবে। কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা কীরকম ঘাবড়ে যাই, তাই বলে কি স্বামীজি ভালোবাসতেন না? তার গুরু ভাইদের প্রচণ্ড ভালোবাসতেন। গুরু ভাইদের যদি কখনো স্বামীজি একটু ভৎসনা করতেন, একটু রাগ করতেন তাদের উপরে, স্বামীজি লুকিয়ে কাঁদতেন, স্বামীজি দৌড় বন্ধ করে কাঁদতেন বসে বসে, প্রচণ্ড ভালোবাসতেন। কিন্তু স্বামীজি এরকম ছোট্ট ছোট্ট রসিকতা দিয়ে, কারণ ওই যে তখন তুরিয়ানন্দ মহারাজের ওই অবস্থা, স্বামীজি সেই পরিস্থিতিটাকে লাইট করার চেষ্টা করছেন। স্বামী বিবেকানন্দ যে কোনো পরিস্থিতিতে রসিকতা করতে পারতেন, কি জীবনে কি মরণে। রসিকতা করার সুযোগ তিনি কখনো হাতছাড়া করেননি। স্বামীজির দেহত্যাগের সময় শশী মহারাজ মানে স্বামী রামকৃষ্ণানন্দ তখন চেন্নাইয়ে। স্বামী বিবেকানন্দ তাকে পাঠিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের ধর্ম বিস্তারে। চেন্নাইয়ে একদিন রাতে শশী মহারাজ দেখলেন স্বামীজি সামনে দাঁড়িয়ে হেসে বলছেন, শশী শশী, শরীরটাকে থু থু করে ছুঁড়ে ফেলে দিয়েছি। জীবন মৃত্যুর সীমানা ভেঙে এমন রসিকতা কি আর কেউ কখনো করতে পেরেছেন? খুব সত্যি কথা, খুব সত্যি কথা। এবং স্বামীজির জীবনের এমন কতগুলো ঘটনা শুনলাম, তার কাছে জীবনও যা, মৃত্যুও তাই, অসুস্থতাও তাই, পেটে খাওয়ার নেই। এই যে লঙ্কা খেতেন, আমি অন্যত্র পড়েছি এক জায়গায়, স্বামীজি বেশি বেশি লঙ্কা খেতেন। কেন খেতেন? নিজের শরীরের যে
খিদেটাকে মারবার জন্য। কারণ তিনি যে পরিব্রাজক জীবন যাপন করেছেন, তো সেই পরিব্রাজক জীবনে যে খাদ্য জুটতো না, অন্য কিছুই জুটতো না, মাধুকরী করতে যেতেন, কেউ বা সরিয়েও দিয়েছেন স্বামীজিকে। মানে সেদিন, আজকে আমরা স্বামীজিকে নিয়ে এত কথা বলছি, সেদিন এমনও হয়েছে স্বামীজিকে এক মুঠো ভিক্ষাও কেউ দেননি, মাধুকরী করতে বেরিয়েছেন, স্বামীজিকে এক মুঠো চালও কেউ দেননি। তো স্বামীজির খাওয়া হয়নি। এবারে সেই খিদেটাকে কিভাবে তিনি সহ্য করবেন? তাই তিনি যখন পরিব্রাজক জীবনে যখন ঘুরতেন, খুব বেশি পরিমাণে লঙ্কা খেতেন। আমি অন্যত্র এটি পড়েছি, এবং প্রত্যেকটি ঘটনায় দেখুন, প্রতিটি ঘটনার মধ্যে কিছু শিক্ষণীয় আছে। প্রথম ঘটনা থেকে আমরা শিখলাম যে কিভাবে আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন হলেও আমরা কিভাবে হাসি মুখে সেটাকে বরণ করে নেব। দ্বিতীয় ঘটনাটা থেকে আমরা কি শিখলাম? দ্বিতীয় ঘটনাটা থেকে শিখলাম যে স্বামীজি যে এই যে খিদেটাকে কিভাবে মারবেন, নিজের খিদে কিভাবে, যেমন অনেকে আছে জল খেয়ে খেয়ে, কেউ বা চা খেয়ে খেয়ে খিদেটাকে মেরে রাখে। তো স্বামীজি এই হাসির ছলে, মজার ছলে অতিরিক্ত ঝাল খেয়ে সেই নিজের সবচেয়ে বলে যে নিজের পেটের থেকে বড় শত্রু আর কেউ নেই। পেটে কিছু না দিলে পেট যে কি কষ্ট পায়, আর পেট তখন আপনাকে, মানে দেখবেন যদি পেটে কিছু না থাকে তাহলে আপনার শরীরে রাগ, ক্রোধ, সমস্ত কিছু উজাড় হয়ে বেরিয়ে আসবে অন্যের প্রতি। তো স্বামীজি সেই পরিস্থিতিটাকেও সামাল দিলেন। এইভাবে প্রত্যেকটি পরিস্থিতিকে স্বামীজি কিভাবে সামলে নিচ্ছেন, এই যে কোনো পরিস্থিতিতে স্বামীজি রসিকতা করে সেই পরিস্থিতিকে লাইট করছেন, জীবনে মরণে সর্বত্র। আমাদের এই ঠাকুর মা স্বামীজি থেকে, তথা শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, যে কোনো মহারাজদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের এই জীবনটা আমরা যেভাবে প্রতি মুহূর্তে জীবন যাপন করি, সেই জীবন যাপনটা আমাদের কতটা ঠিক, কতটা ভুল, এইগুলো পড়লে আমরা জানতে পারি। এবং স্বামীজির জীবনের কিছুটা রসিকতা দিয়ে স্বামীজি বুঝিয়ে দিলেন সেগুলো। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো, আর এই আলোচনার মাধ্যমে আপনারাও কিছু কিছু স্বামীজির কথা জানতে পারলেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। প্রণাম জানাই স্বামীজির চরণে, প্রণাম জানাই সমস্ত মহারাজদের চরণে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।